আমি শেখর বলছি। আচ্ছা শোনো, 4টের সময় চারবাগ স্টেশনে দেখা করো। আজ কাজটা হয়ে যাবে তো শেখর? হ্যাঁ পূজা, কাজ আজ হয়ে যাবে। দিদি, দিদি তোমার কি হয়েছে? এটা হ্যালো, পুলিশ স্টেশন। পূজা একটা ছেলের সঙ্গে চাকরির খোঁজে বেরিয়েছিল আর রাত 11টার সময় লখনৌ কানপুর হাইওয়ের উপর তাকে খারাপ অবস্থায় পাওয়া যায়। কিন্তু তার এই অবস্থা হলো কি করে? কে ছিল পূজা আর কে ছিল শেখর? আর পূজার সঙ্গে আসলে কি ঘটেছিল? কি হলো ভাই? কে এই মেয়েটা? কি জানি কোথা থেকে এসেছে। মেয়েটা বেঁচে আছে, কিন্তু অবস্থা খুব খারাপ। অ্যাম্বুলেন্স ডাকো। আরে এ তো খুব আঘাত পেয়েছে রে। এর অবস্থা দেখে তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আজকাল অনেক ক্রিমিনাল বেড়ে গেছে, কি জানি কি হচ্ছে। চলো চলো, বেরো এখান থেকে সবাই, চলো। যে নাম্বারে আপনি কল করেছেন সেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার কল করুন। শেখর কোথায় আছে? তোমায় কিছু বলে যায়নি? দেখুন না মা, অনেকক্ষণ থেকে ফোন করছি, খালি সুইচ অফ বলছে। আমার তো ভীষণ ভয় হচ্ছে। যে নাম্বারে আপনি কল করেছেন সেটি এই মুহূর্তে বন্ধ কিছু রয়েছে। বুঝতে পারছি না, এত দেরি তো কখনো করে না। স্যার, মেয়েটার নাম পূজা। হ্যালো, আপনি পূজার মা কথা বলছেন? সাহেব, সাহেব, আমার পূজার কি হয়েছে? আপনি কিছু বলছেন না কেন? এটাকে চিনতে পারছেন? এই মোবাইলটা তো আমার পূজারই। আর এই চটিটা? এই চটিটা পূজার। আর এই ওড়নাটা? পূজা। এই ব্যাগটা? এটাও পূজার। আর এই চশমা? সাহেব, এই চশমা আমি জানি না। সাহেব, আমার পূজার কি হয়েছে? আপনি শেখরকে চেনেন? না সাহেব, শেখরের খবর আমি জানি না। সাহেব, আপনি কিছু লুকোচ্ছেন, বলুন আমার মেয়ের কি হয়েছে? স্যার, মেয়েটাকে রেপ করা হয়েছে, আর আমার এটা মনে হচ্ছে যেটা গ্যাং রেপের মামলা। হোয়াট? ওর অবস্থা খুবই খারাপ, বেসিক ট্রিটমেন্ট করে দিয়েছি।
পূজার এখনো জ্ঞান ফেরেনি। একটা কাজ করো, ঘটনাস্থল থেকে যা যা জিনিস পাওয়া গেছে সবকিছু ভালো করে পরীক্ষা করো। স্যার। আর পূজার ফোনের শেষ কলটা কোনো শেখরের এসেছিল। এই শেখরের ডিটেলস বার করো টেলিকম অফিস থেকে। স্যার। আর যে ওষুধ পাওয়া গেছে খোঁজ নাও কোন মেডিকেল স্টোর থেকে কেনা হয়েছিল। স্যার, পেশেন্টের জ্ঞান ফিরেছে। ডক্টর বয়ান নেওয়াটা খুব জরুরি। প্লিজ নিয়ে নিন। পূজা, আপনার সাথে সব কিছু কে করলো? শেখর করেছে। শেখর? হ্যাঁ, তারপর? শেখর শেখর করেছে। দেখুন, পেশেন্টের অবস্থা খারাপ হচ্ছে, আপনারা প্লিজ বাইরে যান। নার্স, ইঞ্জেকশন। মা, ও এখনো বাড়ি ফেরেনি। সারা রাত কেটে গেল। মনে হচ্ছে এবার পুলিশকে জানাতে হবে। শেখর কোথায়? আমরা তো নিজেরাই যাচ্ছিলাম থানাতে কমপ্লেন লেখাতে। ও কাল থেকে বাড়ি ফেরেনি। দেখুন, আমাদের সাথে নাটক করবেন না, ফটাফট বলুন শেখর কোথায়? আরে এরকম বলছেন কেন? কি করেছে আমার শেখর? আপনার ছেলে রেপ করেছে। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে ইন্সপেক্টর সাহেব। ও এরকম করতেই পারে না। আমাদের কোথাও ভুল হচ্ছে না ম্যাডাম। পূজা নিজেই বলেছে ওর সাথে এই সবকিছু শেখরই করেছে। আপনি ওর ফটো নিয়ে আসুন। আপনি পূজাকে চেনেন? পূজা? এই ওষুধটা এখান থেকে কেনা হয়েছিল। কে বিক্রি করেছিল? স্যার, এটা পূজা শর্মা কিনেছিল। তুমি সেই সময় দোকানে ছিলে? স্যার, ওই সময় তো বাবলু আর শেখর ছিল। স্যার, আমি 3:30-র সময় এসেছিলাম, কারণ সেদিনকে শেখর হাফডি করেছিল। এখন শেখর কোথায়? স্যার, আজকে তো আসেনি ও। এই নাম্বারটা দেখো তো, এটা কি ওর নাম্বার? হ্যাঁ, নাম্বারটা তো ওরই স্যার, কিন্তু কি হয়েছে? ও আসলে ইনফর্ম করো আমাদের। ওকে স্যার। তুমি এখানে সিভিল ড্রেসে থাকো আর নজর রাখো, আর তুমি স্যারকে ইনফর্ম করো। এই হলো পূজা, ভালো করে দেখুন। আস্তে 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 চলো। আরে কি হয়েছে? হ্যাঁ, কে ও? অনিতা, এ হলো পূজা। আমার দোকানে ওষুধ নিতে এসেছিল। বলছিল যে কাজ খুঁজতে বেরিয়েছে, আর কথা বলতে বলতে হঠাৎ অজ্ঞান হয়ে গেল, তাই আমি ওকে এখানে নিয়ে এলাম। তুমি ঠিক আছো? মা, এই না জল খাও। নাও। তোমার কি হয়েছে মা? তোমার মুখটা খুব শুকনো লাগছে। সকাল থেকে কাজের আশায় এখান থেকে ওখান ঘুরে বেড়াচ্ছি। রোদের মধ্যে কিচ্ছু খাইনি আমি। মাথাটা ঘুরে গেছিল। এবার আপনারাই বলুন ইন্সপেক্টর সাহেব, যে মেয়েটা মাথা ঘুরে পড়ে যাচ্ছিল তাকে বাঁচাতে আমার স্বামী কাজ কর্ম ছেড়ে ওকে এখানে নিয়ে আসে। ও এরকম করতে পারে ওর সাথে? যদি ওর মনে কোনো খারাপ কিছুই থাকতো তাহলে ওকে আমাদের কাছে কেন নিয়ে আসতো? প্রত্যেক স্ত্রী নিজের স্বামীর ব্যাপারে এরকমই ভাবে, কিন্তু অপরাধী তো আমার আপনার মধ্যে থেকে বেরিয়ে আসে না। এটা আপনার স্বামীর। হ্যাঁ, কিন্তু ইন্সপেক্টর সাহেব, ও একজন সাংসারিক মানুষ। ও কোনো খারাপ কাজ করতেই পারে না। ব্যাস, ওকে শুধু একবার ধরতে পারি, তারপরে ও কি কি করতে পারে সব জেনে যাব। আপনি শুধু এটুকু বলুন, কালকে সব থেকে 3:30-র সময় বাইক নিয়ে বেরিয়েছিল। আপনাকে বলে গেছিল? না। মানে এই কথাটা আপনার থেকেও লুকিয়েছে? এর আগেও কি ও আপনাকে না বলে এইভাবে চলে গেছিল? এরকম তো ও কখনো করেনি। আমি ওকে কালকে থেকে ফোন করছি, ফোনটা সুইচ অফ বলছে। আমরাও ট্রাই করছি, সুইচ অফ। ও যদি কিছু নাই করে থাকে তাহলে লুকিয়ে আছে কেন? ওর বাইকের নাম্বার বলুন। আমি শুধু এটুকুই বুঝতে পারছি না, শেখরের পূজার সাথে এরকম করার হলে ও কেন পূজাকে বাড়িতে নিয়ে এলো? এরকম করে ও পূজার বিশ্বাস অর্জন করতে চায়নি তো? স্যার, এটাও তো হতে পারে ও প্রথমে এটা ভাবিনি, পরে ওর মাথায় কুবুদ্ধি আসে তাই ওটা করে বসেছে। এটাও হতে পারে। আপাতত একটা কাজ করো, সিভিল ড্রেসে একটা পুলিশকে এখানে রাখো, প্রতি মুহূর্তের খবর চাই আমার। ইয়েস স্যার। আমি আপনার অবস্থা বুঝতে পারছি, কিন্তু কয়েকটা প্রশ্নের উত্তর জানা খুব জরুরি। প্লিজ নির্ভয় হয়ে আমাদের সব বলুন। 4 জন ছিল, তবে শুধু শেখরকে মনে আছে। ওর সাথে ওর 3 বন্ধুও ছিল।
কিন্তু ওদের মুখটা আমার মনে নেই। আমাকে নেশার ওষুধ খাইয়ে দেওয়া হয়েছিল, আর তারপর এক এক করে 4 জনই আমার রেপ করে ওখানে। যখন আমি প্রোটেস্ট করতে চাই তখন বাজেভাবে আমায় মারধর করে। শেখরকে আপনি কিভাবে চিনলেন? 4 মাস আগে আমার শেখরের সঙ্গে দেখা হয়েছিল। ওর মেডিকেলের দোকানেই আলাপ হয়। আমার চাকরি চলে গেছিল তখন, টাকার খুব দরকার পড়েছিল আমার। ছোট ছোট ভাই বোনের স্কুলের ফিস দেওয়ার টাকা ছিল না আমার। মায়ের শরীর খারাপ থাকতো প্রায়। আমি ওষুধ নিতে প্রায়ই ওর মেডিকেল স্টোরে যেতাম স্যার। একদিন টাকা কম পড়ে গেছিল, ওষুধ নেওয়াটাও দরকার ছিল। শেখর আমায় বলে, ওষুধ নিয়ে যাও, টাকা পরে দিয়ে দেবে। চাকরি তো আমার ছিলই না, কি করে টাকা ফেরত দিতাম ওকে? তো শেখর আমাকে অনেকবার টাকা না নিয়ে ওষুধ দিয়ে দেয়। তাই আমি এটা বিশ্বাস করতে শুরু করি যে ও একজন ভালো মানুষ। আর তারপর একদিন। হ্যাঁ, হ্যালো পূজা। হ্যাঁ শেখর, তুমি তো কাজ খুঁজছিলে না? একটা ভালো কাজ এসেছে, একটা কাপড়ের দোকান খুলছে, ওখানে একটা কাজের মেয়ে লাগবে। তাই আমি যদি বলি তাহলে তোমার কাজটা হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। ডক্টর, পূজার রিপোর্ট হাতে পেলেই সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আমাদের খুব তাড়াতাড়ি রেপিসদের ধরতে হবে। আমাদের ইনভেস্টিগেশন টিম বড় করতে হবে। আপাতত একটা কাজ করো, শেখরের বাড়ি যাও, ও স্ত্রীর কাছ থেকে ওর বন্ধুদের ডিটেলস বার করো। যেভাবেই হোক আমি সবকটা রেপিস্টকে হাজতে দেখতে চাই। পূজার বিশ্বাসটাই মেরে ফেলা হয়েছিল। যে শেখরকে সে এতটা বিশ্বাস করেছিল, সেই তার সঙ্গে বেইমানি করলো। শেখরের ফোন লাগাতার সুইচ অফ বলছিল, কিন্তু পুলিশও হাতের উপর হাত রেখে বসেছিল না। তারাও শেখর আর তার 3 জন সাথীকে খুঁজে বের করার জন্য তদন্ত আরো জোরদার করলো। পূজা আমাদের বয়ান দিয়েছে, ওর সঙ্গে গ্যাং রেপ হয়েছে। না না, ও মিথ্যে কথা বলছে। আমার স্বামী দায়িত্ববান মানুষ, ওর সঙ্গ খারাপ হতেই পারে না। খুব তাড়াতাড়ি সেটা জানতে পারা যাবে। আগে ওর বন্ধুদের নাম আর অ্যাড্রেস দিন। বিজয়, আগে স্যার। চল। আরে স্যার, চল, আমি কি চল, করেছি, বলছি, চল, স্যার? গাড়িতে আমি ওঠ কি না আগে। করেছি? বল বল শালা। বল কেন করেছিস? কোথায় বল, বল তাড়াতাড়ি। আমি সত্যি বলছি, সেদিন আর দোকানে ছিলাম না। এইভাবে মুখ খুলবি না তো, সত্যিটা আমরা বের করতে জানি। গুপ্ত, 3 জনের স্পাউন্ড টেস্টের জন্য পাঠিয়ে দাও। স্যার, এই ছবি দুটো ভালো করে দেখো। এদেরকে কোথাও দেখেছো? হ্যাঁ স্যার, দেখেছি। এই তো কিছুদিন আগে এখান থেকে লস্যি খেয়ে গেছে। শুধু এরা 2 জন ছিল নাকি এদের সাথে আর কেউ ছিল? না স্যার, এরা দুজনেই ছিল। ঠিক বলছিস? হ্যাঁ স্যার। মনে হচ্ছে শেখর পূজার লস্যিতে ড্রাগ এখানেই মিশিয়েছিল, আর ওর বাকি বন্ধুরা ঘটনাস্থলে গিয়ে জয়েন করেছে। হ্যাঁ গুপ্ত। স্যার, লখনৌ রেলওয়ে স্টেশনে 2 মিনিটের জন্য ওর ফোন অন হয়েছিল। শহর ছেড়ে পালানোর আগে ওকে ফাটাফাট ধরে ফেলো। স্যার, তাড়াতাড়ি চালাও। শেখরের নাম্বার, তাড়াতাড়ি চলো।
শেখরের মোবাইল আবার সুইচ অফ হয়ে গেছে। শেখর যেখানে কাজ করত, যেখানে থাকতো, যেখানে পূজাকে নিয়ে গিয়েছিল, পুলিশ সেই সমস্ত জায়গায় তন্ন তন্ন করে তল্লাশি করলো। শেখরের 3 বন্ধু পুলিশের হেফাজতে ছিল, কিন্তু শেখরের এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। বরঞ্চ তাকে ধরতে পারা আরো কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। পুলিশ শেখরের মোবাইল ট্র্যাক তো করেছিল, কিন্তু তার মোবাইল প্রত্যেকবার লোকেশন বদল করছিল। সাহেব, আমার স্বামী 3 দিন ধরে নিখোঁজ। আমার কথাটা বিশ্বাস করুন সাহেব। ও নিরুদ্দেশ নয়, লুকিয়ে রয়েছে। না সাহেব, এরকম নয়। ও সাংসারিক মানুষ, আর ওর 3 বন্ধু খুব ভালো মানুষ সাহেব। আমার উপর দয়া করুন সাহেব। আমার স্বামীর সাথে কিছু ভুল হচ্ছে সাহেব। সাহেব, ওকে খুঁজতে সাহায্য করুন সাহেব। ওর মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আপনি শুধু নিজেকে নিয়ে ভাবছেন। একবারের জন্য ওই মেয়েটার জায়গায় নিজেকে রেখে দেখুন, যার সাথে গ্যাং রেপ হয়েছে। আপনি কল্পনাও করতে পারবেন না ও কত মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। প্রণাম নেবেন। আমি শেখরের স্ত্রী। কেন এসেছো এখানে? আমার মেয়ের মজা দেখতে এসেছো? তোমার স্বামী মানুষ নয়, রাক্ষস, রাক্ষস। দেখো আমার মেয়ের কি অবস্থা করেছে। আরে কি করে থাকো তুমি ওর সাথে? দেখো আমার মেয়েকে, দেখো। স্যার ফরেন্সিক রিপোর্ট এসে গেছে। স্যার পূজার রিপোর্টে 4টে আলাদা আলাদা ডিএনএ রিপোর্ট পাওয়া গেছে, আর ওর শরীরে প্রচুর পরিমাণে ড্রাগস পাওয়া গেছে, যে সেরেটিভ মেডিসিনটা আমরা পেয়েছিলাম সেটার। কিন্তু স্যার শেখরের 3 বন্ধু স্পাম স্যাম্পল ম্যাচ করেনি, যা পূজার শরীরে পাওয়া যায়। তাহলে এরা 3 জন কারা, যাদের সঙ্গে এক হয়ে শেখর গ্যাং রেপ করেছিল? আরে বৌমা, আমি মানছি ওই মেয়েটার সঙ্গে খুব খারাপ হয়েছে। শেখরকে আমি জন্ম দিয়েছি, ওর স্বভাব আমি জানি। ও এত খারাপ কাজ কোনোদিন করতে পারে না। পূজার অবস্থা দেখে নম্রতা ধাক্কা খেয়েছিল, আর অন্যদিকে পুলিশ অবাক হয়ে যায় ফরেন্সিক রিপোর্ট দেখে, যেখানে শেখরের 3 বন্ধুর ডিএনএ ম্যাচ হয়নি। পুলিশ এটা বুঝতে পারছিল না যে শেখরের এই 3 নতুন বন্ধু কারা ছিল। সে কি সত্যিই কোনো খারাপ সঙ্গে পড়েছিল? অদ্ভুত দোটানা ছিল, না শেখরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল, আর না এই কেসের সঙ্গে যুক্ত কোনো সূত্র সামনে আসছিল। 3 দিন কেটে গেল, আর তারপর হঠাৎই শেখর, কোথায় ছিলে তুই এতদিন? তুমি এসে গেছো? কোথায় চলে গেছিলে? 3 দিন থেকে তোমার কোনো খোঁজ খবর নেই। এখানে কি কি হয়েছে জানো? কত দুশ্চিন্তা হচ্ছিল আমাদের। কোথায় চলে গেছিলে? ফোন কেন সুইচ অফ ছিল? আরে ফোন তো আমার কাছেই ছিল, কিন্তু পুলিশ কি হচ্ছে? কি হচ্ছে স্যার? স্যার কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? স্যার বলুন আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? স্যার আমাকে ছাড়ুন আপনি, স্যার। স্যার কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? পূজার সাথে এই রেপের কাণ্ডে তোর সাথে আরো 3 জন ছিল। তারা কারা বল আগে। 3 জনের নামই জানতে চাই আমি। স্যার আমি কিচ্ছু করিনি, আমার কথা বিশ্বাস করুন আপনি। দেখ, লুকিয়ে কোনো লাভ হবে না। পূজা নিজের বয়ানে সব বলে দিয়েছে আমাদের। আমার মাথা গরম হওয়ার আগে আমাকে সবকিছু বলে দে, পরে আর সুযোগ পাবি না। স্যার আমি কিচ্ছু করিনি, আমি কারো রেপও করিনি। আর যখন রেপই করিনি তাহলে দোষ কেন স্বীকার করবো বলুন? বাবা শেখর, অত নাটকের দরকার নেই। তোর নাটকের গল্প আমরা পূজার থেকে শুনেছি। হ্যাঁ শেখর, আচ্ছা তোমার কাজের প্রয়োজন ছিল তাই না? একটা ভালো কাজের খবর এসছে, একটা নতুন কাপড়ের দোকান খুলছে। তো মেয়েটাকে কাজ দেওয়ার নাম করে তুই ওর কাছাকাছি আসার চেষ্টা করেছিলিস? না স্যার, এটা সত্যি নয়। প্রথম ফোনটা ওই আমায় করেছিল। মিথ্যে, একদম মিথ্যে। পূজা তোকে ফোন করতো না, তুই পূজাকে বারবার ফোন করতিস। আর সেদিনই পূজাকে তুই ফোন করেছিলিস। আচ্ছা শোনো, 4টের সময় চারবাগ স্টেশনে দেখা করো। আজ কাজটা হয়ে যাবে তো শেখর? হ্যাঁ পূজা, কাজ আজ হয়ে যাবে।
হ্যাঁ স্যার, আমার সাথে পূজার কথা হয়েছিল ওই দিন, কিন্তু ও নিজের থেকেই বলেছিল ও কাজের জন্য আমার সাথে আসতে চায়। আমি তো চাকরি খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু শেখরের ফোন এলো যে একলা যেও না, আমি হাফ ডে নিয়ে নিয়েছি, একসঙ্গে যাব আমরা। খুব তৃষ্ণা পেয়েছিল পূজার স্যার, ও আমাকে ধাবাতে দাঁড়াতে বলল, তাই লস্যি খাওয়ার জন্য ধাবাতে দাঁড়ালাম। লস্যি খাবার পরে মাথাটা একটু ঘুরতে শুরু করে, তারপর কিছু মনে নেই। তারপরে আমার ঠিক মনে নেই যে কি হয়েছিল আমাদের সাথে। তারপর যখন চোখ খোলে 3 দিন হয়ে গেছিল। স্যার, আমাকে কেউ কিডন্যাপ করে নিয়েছিল। তুই কি কোটিপতি? তোকে কেউ কেন অপহরণ করবে? আর মুক্তিপণের জন্য তো কোনো ফোন আসেনি। তোর কি মনে হয় কোনো বেহুশ মানুষ উঠতে উঠতে ওখানে চলে গেল? তুই একেবারে সজ্ঞানে ছিলিস, সেই জন্য তোর মোবাইল আলাদা আলাদা লোকেশনে অন আর অফ হচ্ছিল। এবার আর এটা বলিস না যে তোর মোবাইল চুরি হয়ে গেছে, কারণ তুই যখন বাড়িতে এসেছিস তোর কাছে মোবাইল ছিল। আর তুই কিডন্যাপ হয়েছিলিস না তুই নাটক করছিস সেটা সব জেনে যাব। তোকে আরও একটা কথা জানিয়ে দিই যে তুই আর তোর বন্ধুরা পূজাকে রেপ করার আগে ওকে যে ওষুধ দিয়েছিলিস তার ডিটেল আমরা মেডিকেল স্টোর থেকে পেয়ে গেছি। স্যার, আপনি কোন ড্রাগসের কথা বলছেন? হ্যাঁ, এটা সত্যি কথা যে পূজা আমার ওষুধের দোকানে ওষুধ নিতে আসতো, কিন্তু ডিপ্রেশনে ওষুধ নিতে আসতো, আর ওর কাছে ডক্টরের প্রেসক্রিপশনও থাকতো। মিথ্যে, আরও একটা মিথ্যে। আমরা পূজার মেডিকেল হিস্ট্রি চেক করেছি, আর পূজা নিজেই বলেছে আমি কখনো এই সব ওষুধ নিইনি স্যার। সেডেটিভ বলছেন তো আপনি? আমি তো মাঝে মধ্যে জ্বরের বা সর্দির ওষুধ কিনতে যেতাম, তাও মায়ের জন্য। এই সব শেখরের প্ল্যানিং স্যার। ও নিজেই বারবার আমাকে ফোন করে ওখানে ডাকতো স্যার। পূজা নিজের থেকে আমার সঙ্গে কথা বলতে চাইতো, আমাকে বারবার মিসড কল করতো। ওর দুর্দশা দেখে আমি ওকে কল ব্যাক করে নিতাম মাঝে সাঝে, আর ওর সঙ্গে যখনই কথা হতো ডিপ্রেশন নিয়েই কথা বলতো। আমি তো শুধু চেষ্টা করতাম স্যার ওকে হেল্প করার জন্য, যাতে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারে। ও আমার বোনের মতো ছিল স্যার। কি বলবো শেখর, বাড়িতে একটাও টাকা পয়সা নেই, খাবার জোগাড় করাটা অসম্ভব হয়ে যাচ্ছে। বাড়িতে বড় কেউ নেই যে একটু হেল্প করতে পারে। কখনো কখনো তো মনে হয় মরেই যাই। কি কাপুরুষের মতো কথা বলছো তুমি? কেউ সাহায্য করছে না বলে তুমি ভেঙে পড়ছো কেন? আমি আছি তো, আমাকে নিজের দাদা মনে করতে পারো। দেখো পূজা, যেমন ভালো সময় সবসময় থাকে না, সেরকম খারাপ সময়ও কেটে যায় আস্তে আস্তে। তুমি একটা কাজ করো, এটা রাখো তুমি। আরে রাখো, বড় দাদা আমি তোমার, আর যখনই দরকার পড়বে আমাকে বলবে, ঠিক আছে? ও সহানুভূতি দেখিয়ে নিচের চালে আমাকে ভাসিয়ে নেয়, তারপর সুযোগ বুঝে গিরগিটির মতো রং বদলে ফেলে। স্যার, আপনি নিজে ভাবুন, যদি আমি রেপ করতাম তাহলে বাড়িতে কেন আসতাম? নিজেকে ধরিয়ে দেওয়ার জন্য? তুই বাড়িতে ফিরে এসেছিস যাতে তোকে কেউ না সন্দেহ করে। খুব চালাক লোক তুই। আর 3 দিন লুকিয়ে থাকার কারণ হলো যাতে তুই এক্সকিউজ দেখাতে পারিস। কোনো লাভ হবে না। আমি তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তোর 3 বন্ধুর নাম বল আমাকে। স্যার, আপনি 1000বার জিজ্ঞেস করলেও আমার একই উত্তর থাকবে, আমি রেপ করিনি মানে আমি করিনি স্যার। ওর স্পার্ম টেস্ট করাও। স্যার, তোকে আমি ছাড়ছি না। এটা কি হয়ে গেল গো? পুলিশ বলছে এটা নাকি সাময়িক ধর্ষণের মামলা, আর ওই টিভিতেও সবাই চিৎকার করে করে এটাই বলছে। সব মিথ্যে অনিতা। পুলিশ যা খুশি বলুক, এই টিভির লোকেরা যা ইচ্ছে বলুক, আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ। সেটাই তো, আমি 10 বছর তোমার সাথে আছি, চোখ বন্ধ করে বিশ্বাস করি। এটা কি হয়ে গেল গো? পূজার এরকম ভাবে বলা উচিত হয়নি। আমরা তো ওকে সাহায্য করতে চেয়েছিলাম ওর এই অবস্থা দেখে। এবার কেউ নিজের রেপের জন্য আমাকে দায়ী করলে আমি মেনে কি করে নি? আর আমি যখন রেপ করিনি, তাহলে কিছুই প্রমাণ হতে পারবে না। আমার উপর বিশ্বাস রাখো। স্যার, শেখরের রিপোর্ট এসে গেছে। পূজার বডি থেকে যে স্যাম্পল পাওয়া গেছে সেটা শেখরের সঙ্গে ম্যাচ করে গেছে স্যার। চার্জশিট ফাইল হলো, কেস চলল, আর সমস্ত প্রমাণ শেখরের বিরুদ্ধেই গেল। পুলিশ অবাক হয়ে গিয়েছিল যে এই শেখর কেমন মানুষ। সমস্ত প্রমাণ পাওয়ার পরেও সে একটা কথাই বলে যাচ্ছে যে সে নির্দোষ। শেখরের রিপোর্ট পজিটিভ ছিল, কিন্তু তার 3 বন্ধু যাদের গ্রেফতার করা হয়েছিল
তাদের রিপোর্ট ম্যাচ হয়নি। অন্যদিকে মিডিয়ার চাপে পড়ে পুলিশের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। স্যার মিডিয়া তো মাথা খারাপ করে দিচ্ছে। কিন্তু ওদেরও প্রশ্নটা যুক্তিযুক্ত, গুপ্ত। হ্যাঁ স্যার। স্যার মেন রেপিস্টকে ধরার পরে ওর বাকি সঙ্গীদের আমরা এখনো খুঁজে বের করতে পারিনি স্যার। অথচ স্যার শেখর এবং পূজা একসঙ্গেই ধাবাতে গিয়েছিল, দুজনে একসঙ্গে লস্যি খেয়েছিল, এই পর্যন্ত দুজনে একসঙ্গে ছিল। তারপর শেখর পূজাকে বাইকে বসিয়ে অফ রুট দিয়ে জঙ্গলে নিয়ে যায়, যেখানে পূজাকে রেপ করা হয়। কিন্তু স্যার শেখর বলছে ওই লস্যি খাওয়ার পরে ওর মাথা ঘুরে যায় আর ওর কিছু মনেই নেই স্যার। আর 3 দিন পরে ওর যখন জ্ঞান ফেরে তখন নাকি ও কাঠগোলাতে পড়েছিল, কিন্তু যেখানে রেপ হয়েছিল তার থেকে কাঠগোলা অপোজিট দিকে। তার মানে শেখর পুরোপুরি মিথ্যে বলছে। হতে পারে। আর এটাও হতে পারে শেখর আর ওর 3 বন্ধুকে সাহায্য করার মতো কোনো লোক আছে ওই এলাকায়, কারণ 3 দিন ধরে লুকিয়ে থাকা, কারোর হেল্প ছাড়া বাইকটাকে লুকিয়ে রাখা পসিবল নয়। এনিওয়েজ, আমরা তো ওই এলাকাতেই যাচ্ছি, ভালো করে তল্লাশি করব, দেখা যাক যদি কোনো প্রমাণ হাতে আসে। পূজা শেখর লস্যি এখানে খেয়েছিল। এখান থেকে আমরা 2টো ডিরেকশনে যাব। আমি ক্রাইম স্পটের দিকে যাব আর তুমি যাবে এদিকে, কারণ শেখর বলছে জ্ঞান ফেরার পর ও ওদিকেই ছিল। ওকে স্যার, তোমরা আমার সঙ্গে এসো। চলো। কি ভাই, তোমার এই সবজির ঠেলাটা রোজ এখানে লাগাও না? না, গত 15 দিন থেকে দেখিনি। স্যার খুব চোট লেগেছে স্যার, ওই জন্য 10-15 দিন এখানে আসিনি আমি। আচ্ছা, 15 দিন আগে মঙ্গলবারে কোনো কি গন্ডগোল হয়েছিল এখানে? 3 জন বদমাশকে খুঁজছি। গন্ডগোল? হ্যাঁ স্যার, এখানে অনেক বড় গন্ডগোল হয়েছিল। দেখছেন না স্যার, সব ভেঙে টেঙে বসে রয়েছি, সব মদ টদ খেয়ে গাড়ি চালায়। এবার আপনি সাদা রঙের গাড়িটাকেই ধরুন না। এই অন্ধের বাচ্চা, মদ খেয়ে গাড়ি চালাচ্ছিস, দেখতে পাস না নাকি? হ্যাঁ, সালা সব লোকসান করে দিল আমার। দেখেছিলাম একটা হেডলাইট ভাঙা ছিল, জানি না কিসের অত তাড়াহুড়ো ছিল, আমাকে ধাক্কা মেরে চলে গেল। আমার এই ঠেলা গাড়িও ভেঙে দিল আর আমার সবজি সব লোকসান করে দিয়ে চলে গেল। এই কারণেই তো আমি 10-15 দিন আসিনি এখানে। কিছু? আর হ্যাঁ স্যার, ওই সাদা রঙের গাড়িটার পেছনে চাদর মুড়ে কিছু রাখা ছিল স্যার। আচ্ছা, ওই গাড়ির নাম্বার তোমার মনে আছে? স্যার ওই গাড়ির নাম্বার প্লেট ভাঙা ছিল স্যার, শেষের 2টো নাম্বার আমার মনে আছে স্যার, 8 আর 9। সাদা গাড়ি, ভাঙা নাম্বার প্লেট, খুব স্পিডে যাচ্ছিল, সবজির ঠেলা গাড়ি উল্টে দিয়েছিল। এই অবধি গল্প আমরা জানি। তুই শুধু এইটুকু বলে দে তোর সাথে আর কারা কারা ছিল। স্যার আপনি কি কথা বলছেন? কোন গাড়ি, কাদের কথা বলছেন? স্যার ওই সাদা রঙের গাড়িটা পেয়ে গেছি, ওর মালিকের নামও জানতে পেরে গেছি। ওর নাম হলো আকাশ, আর আকাশ ওই গাড়িটা সেকেন্ড হ্যান্ড কিনেছিল। এই গাড়িটা কার? এটা স্যার ওই ওর। বল স্যার, তোর সাথে কি আছে? বলছি আমি স্যার, ওদের নাম হলো করণ আর শ্রীকান্ত স্যার। স্যার 4 ভাগে লুকিয়ে আছে স্যার। এই সব কিছু শেখরের প্ল্যান অনুযায়ী হয়েছে স্যার। আমরা তো স্যার ওর কথা শুনে বেঁচে গেছি। চলো একে। কত দৌড়বি? স্যার আমি বলছি স্যার এগুলো শেখরেরই প্ল্যান ছিল স্যার, ওরই বলাতে আমরা গেছিলাম ওখানে। তো 3 বন্ধু নিজেদের দোষ স্বীকার করে নিয়েছে। এখন পরিষ্কার হয়ে গেছে তোরা 4 জন মিলেই রেপ করেছিলিস। ওদের স্পার্ম স্যাম্পল আর ডিএনএ ম্যাচ করেছে। তোর তো আগেই ম্যাচ করেছিল। এবার সোজাসুজি তোর দোষ স্বীকার কর। স্যার এগুলো আমার সাথে অন্যায় হচ্ছে।
স্যার আমি যখন কোনো দোষ করিনি তাহলে কি করে স্বীকার করি? আমি তো ওদের সাথে কখনো দেখাই করিনি, ওদের কি করে চিনবো স্যার? আমি ওই 3 জন রেপিস্টের কল রেকর্ড চাই। স্যার স্যার একটা অদ্ভুত ব্যাপার জানতে পারা গেছে। ওদের 3 জনের কল রেকর্ডস বের করলাম, কিন্তু শেখরের সঙ্গে ওদের কোনো কথাই হয়নি। এরকম কি করে হতে পারে? যদি কথাই না বলে থাকে তাহলে গ্যাং রেপের প্ল্যান কি করে করলো? স্যার আরেকটা কথা জানতে পারা গেছে, একটা কমন নাম্বারে ওদের 3 জনের বারবার কথা হয়েছে রেপের দিনও, আর এই নাম্বারটা হলো কোনো প্রকাশ বানসালের। কেই প্রকাশ বানসাল? স্যার এই প্রকাশের কেস হিস্ট্রিও খুবই অদ্ভুত স্যার। 2014-তে কানপুরে একটা মার্ডার কেসে ও ছিল মেন অপরাধী, এখনো জামিনে আছে, কিন্তু ওর সঙ্গী এখনো জেলে রয়েছে। আর স্যার ইম্পর্টেন্ট কথা হলো ওই কেসের প্রত্যক্ষদর্শী হলো এই শেখরই। হোয়াট? শেখর আই উইটনেস? ইয়েস স্যার। আর এই কথাটা এতদিন আমরা জানতাম না। এই কেস ফাইলটা কানপুর পুলিশ পাঠিয়েছে স্যার। কেস ফাইল আর শেখরের বয়ান অনুযায়ী 5ই মে 2014-তে শেখর ওই পেট্রোল পাম্পে তেল ভরাচ্ছিল। ওই সময় বানসাল আর তার বন্ধু বংশী সীতারাম নামের একটা লোককে খুন করছিল, আর এই মার্ডারটা শেখর দেখে ফেলে। আরে দাদা কেউ আছেন? আরে আরে কেউ নেই নাকি? ভাই মায়ের দিব্যি বলছি আর কখনো করবো না, ভুল হয়ে গেছে আমার ভাই, আর কোনোদিন করবো না ভাই। সালা আমার নামে কমপ্লেন করবি? এত বার ভুল হয়ে গেছে বেড়েছিস না? আমার। ক্ষমতা দেখাচ্ছিস আমাকে, আমি 2 নম্বর কাজ করি। আমি তো বলছি মেরে ফেলো একে, দেখে থাকলে শেষ করে দেবে আমাদের। পুলিশে কমপ্লেন মেরে করবি ফেলো তুই? কর কমপ্লেন, কর কমপ্লেন, দেখা তোর ক্ষমতা। আর শেখর এই মার্ডারে সাক্ষী দিয়েছিল, আর এরা 2 জন অ্যারেস্ট হয়, কিন্তু বানসাল পরে জামিনে ছাড়া পায়। স্যার আমি যখন বানসালের কল রেকর্ড বের করলাম তখন জানতে পারলাম যে পূজা আর বানসালের মধ্যে 5 মাস ধরে কথা হচ্ছে, যেখানে পূজা শেখরকে 4 মাস ধরে চেনে। ব্যাপারটা এবার বুঝতে পারছি যে 3টে ক্রিমিনালকে আমরা ধরেছি। চলো ওদেরকে গিয়ে একটু আদর করি। স্যার বল শালা, সত্যি কথা বল, বল সত্যি কথা স্বীকার কর, বল শালা, বল বল বলছি, তাড়াতাড়ি বলে দে, ভালো ভালো বলে দে বলছি, কিন্তু বল বল বলছি, বল বল সত্যি কথা বল। স্যার আমরা কিছু করিনি, সবকিছু স্যার ওই শেখর করেছে। আমাদের তো স্যার মাথা খারাপ হয়ে গেছিল, স্যার মাথা খারাপ হয়ে গেছিল। আর মারবেন না স্যার, আর মারবেন না, সত্যি বলছি স্যার, সব বলছি স্যার, সব বলছি। দিদি, আমরা কি আর লখনৌ কখনো ফিরে আসবো না? কি করব এখানে ফিরে এসে? সবকিছু তো কেড়ে নিয়েছে এই শহরটা, হাসি খুশি, সুখ শান্তি সম্মান সবকিছু। যদি আমরা মুম্বাই যাই তাহলে থাকবো কোথায়? তুমি কি কাজ করবে? ওখানে আমি একটা কাজ পেয়ে গেছি রে। পূজা, কেসের ব্যাপারে কিছু তথ্য আমরা পেয়েছি। তোমাকে আমাদের সাথে পুলিশ স্টেশন যেতে হবে। স্যার এখানে আমাকে কেন ডেকেছেন? ঘটনাটা কি? কেউ কিছু বলছেন না কেন? সবই বলবো বানসাল, ম্যাডামকে তো আগে আসতে দে। বসো। তুই ওকে চিনিস? আগে না। পূজা, তুমি ওকে আগে দেখেছো? না স্যার। স্যার এরা 2 জন তো একে অপরকে চেনেই না। কিন্তু আমরা অনেক কিছু জানি। এই হলো তোর কল রেকর্ডস, আর এই হলো তোমার কল রেকর্ডস। গত 5 মাস ধরে তোমরা একে অপরের সাথে কথা বলেছো নিয়মিত। শুধু তাই নয়, ওই 3টে ছেলেরই যাদের স্পাম স্যাম্পল পূজা রিপোর্টের সাথে ম্যাচ করেছে,
তুই ওদের সাথে গত 4 মাস ধরে টাচে আছিস। আর এই হলো আমাদের তুরুপের তাস, তোর কানপুর মার্ডার কেসের হিস্ট্রি ফাইল। ওই যে সীতারাম মার্ডার কেস, ওই কেসের শেখর, আগে হ্যাঁ সেই শেখর যে পূজার বয়ান অনুযায়ী পূজাকে রেপ করেছে, এই কেসের আই উইটনেস। আর এটা কি জানিস? ব্ল্যাঙ্ক পেপার, এর ওপর আমরা এখনো কিচ্ছু লিখিনি, কিন্তু এর ওপর আমরা এবার সেই সত্যিটা লিখব যেটা তোরা আমাকে বলবি আর এক্ষুনি বলবি। বল। বল। স্যার আমি খুব টেনশনে ছিলাম, শুধু এটাই ভাবছিলাম যে কি করে শেখরকে রাস্তা থেকে সরাবো। ও খুন করাটা দেখে ফেলেছিল বলে আমাদের জেল যাওয়া নিশ্চিত ছিল। আমরা ভাবলাম কি শেখরকে অন্য কোনো কেসে ফাঁসিয়ে দিতে পারলে আমাদের কেসটা অনেক হালকা হবে, সাক্ষীর পরিবর্তে আসামি পরিণত হবে। যদি ওর ওপর রেপের কেসটা প্রমাণ হয়ে যেত, ওর বেঁচে বেরোনোটা সম্ভব ছিল না। কিন্তু এক্ষেত্রে একটাই সমস্যা ছিল যে মেয়ে কোথা থেকে পাবো যে নিজের প্রয়োজনে আমাদের হয়ে কাজ করবে। বংশী পূজাকে চিনত, ওর সাথে এর পরিচয় ছিল, আর ওর দুর্দশার কথাও জানতো। এই জন্য আমি প্রস্তাব নিয়ে পূজার কাছে যাই। দেখো পূজা, বংশীর কাছ থেকে তোমার অবস্থার কথা আমি জানতে পেরেছি। তোমার টাকার খুব দরকার, তোমাকে তোমার মার অপারেশনও করাতে হবে, আর ভাই বোনকে স্কুলেও পাঠাতে হবে। কি করে করবে এত কিছু? এই জন্য আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি দেবো তোমাকে টাকা, কিন্তু তার বদলে আমার একটা কাজ করতে হবে। কিরকম কাজ? একটা ছেলে আছে শেখর, ওকে একটা কেসে ফাঁসাতে হবে। দেখুন, আমি এরকম কোনো কাজ করব না। হ্যাঁ, টাকা যদি তাড়াতাড়ি কামাতে হয়, তার জন্য সবাইকে বাঁকা রাস্তায় ধরতে হয়। আমার কথা শোনো, শেখরকে ফলো করো। কিন্তু কি করে? তোমার রেপ হবে। এই সমস্ত কি কথা বলছেন আপনি? ঠিকই বলছি আমি। এর জন্য তোমাকে অনেক টাকা দেওয়া হবে, আর এর পরে পুলিশের কাছে গিয়ে বলবে শেখর আর তার বন্ধুরা তোমার সাথে রেপ করেছে। শেখর আর ওর বন্ধুরা? তার মানে তোমার গ্যাং রেপ হবে। 3 জন থাকবে, ওরা তোমাকে মারবে, পিটাবে। একদম আসল হতে হবে, আঘাতের চিহ্নও আসল। এসব কি কথা বলছেন আপনি? না, আমি এসব কিছু করতে পারবো না। গ্যাং রেপ? আপনি এরকম ভাবলেন কি করে? এর জন্য তোমাকে 20 লাখ টাকা দেয়া হবে। শেখরকে ফাঁসানোর জন্য 5 লাখ, আর 3 বার রেপের জন্য আলাদা আলাদা 5 লাখ। হাসপাতালের খরচাও আলাদা পাবে। কিন্তু গ্যাং রেপ কেন? গ্যাং রেপ এই জন্য যাতে মামলাটা অনেক বড় হয়, যাতে কেউ আমাদের কেসটাকে এই কেসের সঙ্গে না জুড়ে দেখে, আর এই শেখর নামের কাঁটাটা আমাদের রাস্তা থেকে একেবারে যাতে চলে যায়। লোকে এর কথা বিশ্বাস করবে। প্ল্যান অনুযায়ী পূজা শেখরের সহানুভূতি আদায় করেছিল, যেটা ওকে ফাঁদে ফেলার জন্য দরকার ছিল। তারপর তুই পূজাকে ডক্টরের ফেক স্লিপ দিয়েছিলিস, যাতে এই সেডেটিভ সাজেস্ট করা হয়েছিল। তারপর এই ওষুধ পূজার শেখরের দোকান থেকে কিনতে শুরু করে, যাতে শেখর ফেঁসে যায় আর পুলিশের হাতে চলে আসে। আর তোর কথাতেই পূজা সেদিন ধাবাতে শেখরের লস্যিতে সেডেটিভ মিশিয়েছিল। দাদা, 2টো লস্যি দিন তো। আমি একটু হাতটা ধুয়ে আসছি।
শেখর যখন বেহুশ হয়ে যায় তখন আমাদের কিছু লোক ওকে চাদরে মুড়ে ফেলে আর সাদা গাড়িতে ঢুকিয়ে দেয়। ওকে আমরা একটা সেফ জায়গায় নিয়ে যাই, সেখানে বন্দি করে রাখি। আমাদেরই একটা ছেলে ওর বাইক নিয়ে চলে যায় যাতে কেউ কোনো প্রমাণ না পায়। আর এই ওষুধটা পূজাকেও দেওয়া হয় যাতে ও ওই লোকগুলোর মুখ না চিনতে পারে যারা এর সাথে রেপ করেছিল। গ্যাং রেপের পরে আকাশ আমাকে ইনফর্ম করে। আমি হাইওয়ে দিয়ে এই জন্য যাচ্ছিলাম যাতে আমি দেখতে পাই যে পূজাকে ঠিক করে হাসপাতালে পৌঁছানো হচ্ছে কিনা। আর আমাদের লোকই পুলিশকে ইনফর্ম করেছিল। আর আমাদেরই লোক শেখরের ফোন নিয়ে এক জায়গার থেকে আরেক জায়গায় যাচ্ছিল যাতে পুলিশকে ডাইভার্ট করা যায়। কিন্তু একটা কথা এখনো ক্লিয়ার হলো না, যখন শেখর কিছু করেই নি ওর স্পার্ম ম্যাচ হলো কি করে? বেলে ছাড়া পাওয়ার পর আমি শেখরের কুষ্ঠি ঘেঁটে দেখছিলাম কোথাও তো একটা দুর্বল জায়গা হবে যেটা আমার কাজে আসবে। আমি খবর পেলাম শেখরের বউয়ের আইভিএফ ট্রিটমেন্ট চলছে। প্রথমবারের চেষ্টায় ও বিফল হয় আর দ্বিতীয়বারের জন্য চেষ্টা করছিল। আর আমি ওইখানকার কম্পাউন্ডারদের টাকা খাওয়াই যাতে শেখরের স্পাম চুরি করতে পারি। আর এরপরে আমাদের 3টে লোককে পূজার ব্যাপারটা সেট করার জন্য বলি। শেখর নিরপরাধ প্রমাণিত হয়েছিল, বনসলকে গ্রেফতার করা হয়েছিল, আর তারপর শেখর প্রত্যক্ষদর্শী হিসেবে বংশী আর বনসলের বিরুদ্ধে নিজের সাক্ষী দিয়েছিল। আর তাদের দুজনকে সীতারামকে খুনের অপরাধে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। পূজাকেও গ্রেফতার করা হয়েছিল আর তাকে ষড়যন্ত্র এবং বিপথে চালনা করার জন্য শাস্তি দেওয়া হয়। পূজা চেয়েছিল বেশ কিছু টাকা উপার্জন করতে যাতে সে তার ভাই বোন আর মাকে একটা সচ্ছল জীবন দিতে পারে। কিন্তু এটা কি সঠিক রাস্তা ছিল টাকা উপার্জন করার, যেখানে তাকে নিজেকে ধর্ষণ করাতে হয়েছিল আর একজন নির্দোষকে ফাঁসিয়ে তাকে অপরাধী প্রমাণিত করতে হয়েছিল? কিন্তু এখন এই শর্টকাটের চেষ্টায় পূজা এমন একটা জায়গায় দাঁড়িয়ে পড়ল যেখানে তার জন্য শুধুমাত্র আফসোস করা যেতে পারে। আর সব থেকে লজ্জাজনক বিষয় হলো, যে আইন মহিলাদের মজবুত করার জন্য তৈরি করা হয়েছে পূজা সেই আইনেরই অপপ্রয়োগ করছিল। এটা ভীষণই লজ্জাজনক বিষয়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.